ঠিক 14ই আগস্ট মধ্যরাতে যতটা ভালো লেগেছিল ঠিক ততটাই ভালো লাগছে। এখনো মনে হচ্ছে যে আজ 21 তারিখ হয়ে গেলেও নারীরা রাস্তা ছাড়েননি, কিন্তু সেই যে রাত দখলের দাবিটা আমরা শুরু করেছি আমাদের স্বাধীনতা দিবসের রাত থেকে, সেই দাবি এখনো চলছে। কেন চলছে? শুধুমাত্র এই জন্য নয় যে একটার পর একটা কেস আমাদেরকে দেখতে হচ্ছে, কিন্তু সুরাহা আমরা পাচ্ছি না। আজকে আরজি করের কথা বলতে বলতেই আরো একজন আদিবাসী মহিলা মারা যাচ্ছেন, একজন দলিত মহিলা মারা যাচ্ছেন। একটা কেসের জাস্টিস চাইতে চাইতে আরো 6টা কেস চলে আসছে। আমরা কি সত্যি গণতন্ত্রের এই দেশে প্রত্যেকবার জাস্টিসের জন্য ভিক্ষা চাইতে বাধ্য হব, নাকি রাস্তায় নেমে প্রশাসনকে এবং সরকারে থাকা প্রত্যেকটি পার্টিকে এবং সরকারে যাওয়ার আশা নিয়ে যে প্রত্যেকটি পার্টি রয়েছে তাদেরকে বোঝাবো যে জনতা যখন রাস্তায় নামে তখন যেটা চায় সেটা নিয়েই বাড়ি যায়। বারবার মেয়েদের চরিত্রের উপর আঙুল ওঠানোর আগে আমাদের সবাইকে ভাবতে হবে যে আসলে কোন মানসিকতা থেকে এই কেসগুলো ঘটছে। কেন কেন বারবার এটা প্রশ্ন করা হবে যে মেয়েটি কি পড়েছিল, কোন সময় ওখানে গেছিল, মেয়েটির চুলের ছাট কি ছিল, কি চাকরি করত, কার সাথে কথা বলতো, কটা ছেলে বন্ধু ছিল। এমন বলা হয় যেন মেয়েটিরই দোষ যে মেয়েটার সাথে ঘটনা ঘটেছে। আমরা কখন কাজে বাড়ির বাইরে বেরোবো এবং কখন বাড়ি আসবো, কি পরে বাইরে বেরোবো এবং কি পরে বাড়ি আসবো, সেটা আমাদের বুঝে নিতে দিন না। আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে, আমরা আমাদের মতন বুঝে নেব। আমরা আমাদের মতন বুঝতে বাধ্য হয়েছি বলেই আজকে রাস্তায় আসতে আমরা বাধ্য হয়েছি। আরজি করের এই নিন্দনীয় ঘটনার পরেও প্রিন্সিপাল এটা বলতে পারে যে অত রাত্রেবেলায় মেয়েটি সেমিনার রুমে কি করছিল, ওকে সাহস কেন এই ঘটনা বলার? এই প্রশ্নটা আসে কোথা থেকে? 36 ঘন্টা নাইট ডিউটি করার পরে একজন ডাক্তারের কাছে কোনো রেস্ট রুম নেই, কোনো কক্ষ নেই যেখানে সে শান্তিতে বিশ্রাম নিতে পারে 36 ঘন্টা ডিউটি করার পরে। এই দায়িত্বটা কার? হাসপাতালের তো, প্রশাসনের তো। সেই হাসপাতাল, সেই প্রশাসন মেয়েটির উপরে নাকি প্রশ্ন করছে যে অত রাত্রিবেলায় সেমিনার কক্ষে কি করছিল, সে নাকি নানান কিছু ভেবে বসেছিল ওখানে। এই বিষয়টা কতদিন অব্দি চলবে? কতদিন আমরা মুখ বুঝে মানতে বাধ্য হব? আমরা যারা সাধারণ নারীরা পার্টির পতাকা ইত্যাদি সব ভৎসনা করে এখানে এসে জড়ো হয়েছি না, তারা আসলে নিজেদের রাগ আর ক্ষোভকে নিয়ে এখানে জড়ো হয়েছি। একটার পর একটা কেস নয় পেপারে পড়বো, নয় টিভিতে দেখবো, আর সারাক্ষণ ধরে মনের মধ্যে এটা ভাববো যে আচ্ছা কালকে আমার সাথে এটা ঘটবে না তো, কালকে আমার বোনের সাথে এটা ঘটবে না তো, আমার মায়ের সাথে, আমার কাকিমার সাথে, আমার মাসির সাথে। কেন এই ভয় পেয়ে থাকতে বাধ্য হবো আমরা? 2024-এ দাঁড়িয়ে কেন অন্য কেউ বলে দেবে যে আমি কটায় বাড়ি থেকে বেরোবো এবং কটায় ফেরত আসবো? মানতে রাজি নই আমরা নারীরা, তো তার কারণেই তো এখানে জড়ো হয়েছি। এবং দেখুন, সাধারণ নারীরা যখন জড়ো হয়েছেন তখন এই যে প্রতিপত্তি পার্টিরা রয়েছেন তারা নানান ভাবে ফেক নিউজ ছড়াচ্ছেন। অনেকে বলছেন আমরা নাকি তৃণমূলের থেকে টাকা নিয়েছি, অনেকে বলছেন বিজেপির থেকে টাকা নিয়েছি, অনেকে বলছেন নানান কিছু। এইটা নাকি আমরা করছি পুরোটাই শো অফ। কিন্তু আমরা যারা বাইরে এসেছি এবং এই রাতের বেলা জড়ো হচ্ছি তারা সবাই জানি যে 2012-তেও যে নির্ভয়ার ঘটনা ঘটেছিল, যখন সারা দেশ জুড়ে সারা পড়ে গেছিল এবং সবাই রাস্তায় নামতে বাধ্য হয়েছিল, আজকে 12 বছর বাদেও আমাদের মনে, আমাদের মাথায় ওই কান্না আমরা শুনতে পাই। আজও মনে হয় যে রাস্তার থেকে বোধহয় 2 কিলোমিটার দূরে আরেকজন মেয়ে হয়তো কাঁদছে। আমরা যে সার্ভে রিপোর্ট পাই, যে সার্ভে রিপোর্ট গুলো আসে না আমাদের ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের মহিলাদের অবস্থান নিয়ে, সেখানে দেখা গেছে যে গড়ে 16 মিনিটে একটি করে মহিলার রেপ হয়। ভাবতে পারছেন? প্রত্যেক 16 মিনিটে একটি করে মহিলার রেপ হচ্ছে। এই হচ্ছে অবস্থা আমাদের দেশের। এই কারণেই নারীরা এখানে নামতে বাধ্য হয়েছি এবং এইটা শুধুমাত্র শুরু। এটাই আমাদের সবাই থাকা উচিত আমাদের মনে, যে এইটা শেষ নয়।
এটা হচ্ছে শুরু, এবং এর শেষ আমরা দেখেই ছাড়বো। আমার বন্ধু বান্ধবরা যারা অনেকেই বলছেন যে তারা চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন, কেন? কারণ কাঠামোতে অসুবিধা রয়েছে। নয় সিবিআই নয় সুপ্রিম কোর্ট এইভাবে বিষয়টাকে আমাদের নজর থেকে সরিয়ে দিয়ে বলে দেওয়া হবে যে ভাই জাস্টিস তোমায় দিয়ে দিয়েছি, ঘরে চলে যাও। আবার 2 মাস পরে এই এক ধরনের কেস উঠে আসবে। যত মেয়েরা বাইরে বেরোচ্ছে, চাকরি করছে, নিজের মতো করে নিজের জীবনকে সাজাচ্ছে, তত বেশি নৃশংসতা বাড়ছে। আগে রেপ অব্দি ঘটনা শুনতাম, এখন রেপের পরে খুন করে দেওয়া হচ্ছে, প্রমাণ লোপাট করা হচ্ছে। কতদিন চুপ থাকবে সাধারণ নারীরা? আর কেনই বা চুপ থাকবে? আমাদেরকেই তো বুঝতে হয় আমাদের সঙ্গে যা ঘটছে তাই। তার জন্যই তো 4 বছরের ছোট বাচ্চা মেয়েটিও পথে নামতে বাধ্য হয়েছে এবং 75 বছরের বুড়ি মাও পথে নামতে বাধ্য হয়েছে। কারণ তারা সবাই বুঝেছেন যে আসলে এখানে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, এবং পার্টি যা বড় বড় কথা বলছে সেগুলো একটাও রাস্তায় ফলন হচ্ছে না। তার কারণেই সাধারণ বাড়ির মানুষদের বাইরে আসতে হচ্ছে। পুরো কাঠামোটা বদল হওয়া দরকার, মানসিকতাটা বদল হওয়া দরকার। রাত যেরকম একটি লিঙ্গের বিষয় নয়, সেই মতনই পিতৃতান্ত্রিক মানসিকতাটাও একটি লিঙ্গের ব্যাপার নয়। আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কি ধরনের কথা বলছি, কাকে কোন জায়গায় এমন সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করছি যেটা আমাদের মানসিকতার কারণে আসছে। সেই কারণেই আমাদের স্কুলের পাঠ্যক্রম থেকে লিঙ্গ সাম্যের কথা থাকা উচিত। সেখানে বোঝানো উচিত যে কি কি ধরনের বিষয় ঘটে। বাচ্চা থেকে নানান কিছু শিখে বড় হতে হবে। এই যে আমরা রাত্রেবেলা যাতায়াত করি, আমাদের তো কোনো পরিবহন ব্যবস্থা থাকে না যেটা সুরক্ষিত। নির্ভয়ার ঘটনাও তো আমাদের মনে করিয়ে দিয়েছিল যে পাবলিক ট্রান্সপোর্ট মানে বাসে করে আসলেও এই ঘটনা আমাদের সাথে ঘটতে পারে। আমরা কি সারাক্ষণ ভয়েই থাকবো যে আজকে বাসে ঘটবে, না আজকে আমার পাড়ায় ঘটবে, না আজকে এই মোড়টার মধ্যে ঘটবে? এই ভয় থেকে তো বেরোতে হবে। আমরা তো বারবার এটা বলছি যে কাঠামোগত বদলের কথা যদি আমরা না বলি, এবং আপনারা সবাই সাধারণ ঘরের মহিলা, আপনারা সবাই জানেন যে কোন জিনিসটা মনের মধ্যে সারাক্ষণ ছুটতে থাকে। সারাক্ষণ এটা মনে হয় যে এইটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার জীবনটা অনেক ভালো হতো। সেই বিষয়গুলিকেই সামনে আনতে হবে, সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো। কেন আমার বান্ধবী এটা বলতে বাধ্য হবে যে সন্তানের জন্য আমাকে চাকরি ছেড়ে দিতে হলো? আমি যেখানে চাকরি করছি সেখানে ক্রেশের ব্যবস্থা নেই কেন? সেখানে কেন এমন ব্যবস্থা নেই যেখানে আমি আমার সন্তানকে নিয়ে গিয়ে রাখতে পারবো? সে সেখানেই বড় হোক। যেরকম কিন্ডারগার্টেনের ব্যবস্থা থাকে সেরকমই ক্রেশের ব্যবস্থা থাকবে। আমি আমার চাকরি জীবনে সেখানে চাকরি করব, আমার সন্তান সেই জায়গাতেই থাকবে, আমি চাইলে দেখা করে আসতে পারবো। যাতে সারাক্ষণ এইটা বুঝিয়ে দেওয়া না হয় যে মেয়েরা আসলে এই কাজটা পারে না, মেয়েরা আসলে ওই কাজটা পারে না। সারা দুনিয়ার সব ধরনের চাপ নিয়ে যদি একটা মানুষকে চলতে হয় না, তাহলে সে কাজটা ঠিক করে করতে পারবে না, সেটাই স্বাভাবিক। আপনারা যখন এটা দেখছেন যে মেয়েরা নানান জায়গায় চাকরি করছে, তাহলে তাদের জন্য সেই সুবিধাটা মাথায় রেখেই করুন। কারণ আপনি তো ভাববেন যে সন্তানের বিষয়টাও মেয়েদেরকেই দেখতে হবে, বাড়িতে সবাই খেয়েছেন কিনা সেটাও তো মেয়েরা মাথায় রাখছে। তাহলে মেয়েদের সঙ্গে যদি আমরা এই ব্যবহারটা না করতে পারি, যেখানে আমাদের মানসিকতাও আমরা বদলাবো আজকে 2024-এ এসে, তাহলে তো সত্যি মেয়েরা সব কাজ করে উঠতে পারবেন না। তো একসাথে একটা মানুষকে 15টা কাজ দিলে সে তো 15টা কাজই ঠিক মতন করতে পারবে না, এবং সেটা তো স্বাভাবিক। এই ধরনের কথাগুলো আমাদের মধ্য থেকে উঠে আসা খুবই জরুরি, এবং আমাদের এটা মাথায় রাখতে হবে যে নানান লোক নানান কিছু বলবে। ওই মেয়েরা রাস্তায় নামলে নানান কথা আগেও শুনতে হয়েছে, এখনো শুনতে হচ্ছে। ওই জন্য এগুলোকে সাইডে রেখে বুঝতে হবে যে আমরা যদি নতুন সমাজ চাই, তাহলে আমরা সেই সমাজ নিয়েই ছাড়বো। সে যে যাই বলুক, আমরা আমাদের জাস্টিস নিয়ে ছাড়বো এবং এই কাঠামোকে বদলেই ছাড়বো। এটা শুধুমাত্র শুরু, এর শেষ আমরা দেখেই ছাড়বো। সবাইকে প্রচুর ধন্যবাদ মধ্যমগ্রামের এই জায়গায় জড়ো হওয়ার জন্য, এবং আমার মনে হয় যে আপনারা সবাই যদি রাস্তায় থাকেন তাহলে জাস্টিসও আমরা পাবো এবং এই সিস্টেমকেও আমরা বদলাবো। অনেক ধন্যবাদ। We want justice.
মানে মানুষ আমাদের মাঝখানে এসছেন, ওনাদের অনুপ্রেরণাতেই কিছুটা এগোনো বলতে পারেন আমাদের এই পথ। ডক্টর সুপ্রিয় বসু এবং ওয়েন্দিল ভৌমিক অবশ্যই আসবেন।